স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা দানি। শুরুতেই জানাবো আন্তর্জাতিক খবর। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেন। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম পলিটিক্স এই তথ্য নিশ্চিত করে। এ বিষয়ে বাডি কার্টার নোবেল কমিটিকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে ইরান ও ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা থাকার কথা বলা হয়। গাজায় হামাসের হামলায় নিহত হয়েছে ৮ ইসরায়েলি সেনা। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সংবাদ মাধ্যম প্যালেস্টিক ক্রনিকেলের খবরে এই কথা বলা হয়। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ানো হয়। জানা যায়, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে এই অতর্কিত হামলা চালায়। প্রথমে সেখানে থাকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই। অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৮৬ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকেই। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণ প্রার্থীর সংখ্যাই অর্ধ শতাধিক। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ ফিলিস্তিনি। এ নিয়ে ত্রাণ নিতে গিয়ে গেল এক মাসে নিহত হয়েছে ৫১৬ জন। ত্রাণের নামে মৃত্যু ফাঁদ তৈরি করেছে বর্বর ইসরায়েলিরা। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে গেল ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র পরিচালিত জিএইচএফ-এ ইসরায়েলি বাহিনীর সহায়তায় কিছু এলাকায় ত্রাণ দিচ্ছে, যা ২১ লাখ বাসিন্দার উপত্যকাটির অর্ধাহার ও অনাহারে থাকা মানুষের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। দাতব্য সংস্থাগুলোকে পাশ কাটিয়ে এভাবে ত্রাণ দেওয়ার সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, গাজায় ত্রাণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার দেশের খবর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে। বেলা ১১টায় দলটির একটি প্রতিনিধি দলকে বৈঠকের জন্য সময় দিয়েছেন সিইসি। এদিকে দলটির দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে আর কোনো বাধা নেই। ২০০৮ সালে দলটিকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিলেও ২০১৩ সালে আদালতের দেয়া রায়ের পরিপ্রেক্ষিতে সেই নিবন্ধন বাতিল করে ইসি। এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশের পরিপ্রেক্ষিতে দলটির দাঁড়িপাল্লা প্রতীকটি বাতিল করে সংস্থাটি। রাজধানীর সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। রাত ৮:৩০টার দিকে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির পুরাতন ও বর্তমান অ্যাডহক কমিটির মধ্যে ক্যান্টিন পরিচালনা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ হয়। এরপর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি, আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন, ক্যাবিনেটের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম, আইন মন্ত্রণালয়ের অফিস সহকারী হাসনাত ও গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন। ডেঙ্গুতে একদিনে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৫৭ জন আক্রান্ত হয়েছে। এই বিভাগে হটস্পট বরগুনায় নতুন করে আরও ৯৩ জন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৯৫ জন। এছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছে ২২ জন। বরগুনায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮০ জন, বেতাগী উপজেলায় ২, আমতলী উপজেলায় ১, বামনা উপজেলায় ৬ ও পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন। ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রামে কোনো রকম উদ্যোগ দেখেছেন কিনা এবং এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ঠিক কতজনের সংবাদ পেয়েছেন? যে তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি আসলে খারাপের দিকে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু আসলে যে কমবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ছোট্ট একটি পরিসংখ্যানে বলছে গত মাসেই মে মাসে আক্রান্ত হইতেন ১১৬ জন, এই জুন মাসের আজকে তারিখ পর্যন্ত আক্রান্ত হইতেন ১২২ জন। গত মাসকে কিন্তু ইতিমধ্যে ওভার কাম করেছে এবং ধারণা করা হচ্ছে আরও যেই কয়েকদিন আছে তাতে কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এবং গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ১৩ জন, এই চলতি বছর ৩৯১ জন আক্রান্ত হয়েছেন এবং ধারণা করা হচ্ছে আসলে দিন দিন এটা বাড়তে থাকবে, কোনোভাবে যে আসলে এটা নিয়ন্ত্রণ হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে জানিয়েছেন আসলে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে, এবং এরপরও কিন্তু আসলে কেন আক্রান্ত হচ্ছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যেহেতু মাত্র বর্ষা শুরু হয়েছে, এটা ধীরে ধীরে হয়তো আরও বাড়তে পারে বলে ধারণা করতেন। এইটার র্যাশ কিন্তু আসলে একেবারে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করতেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ওষুধ ছিটাচ্ছেন, এরপরও কিন্তু আসলে যে মশার লাভা সেটা কিন্তু আসলে ধ্বংস হচ্ছে না। এটার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করতেন যেই ওষুধ ছিটাতে সেটার গুণগত মান নিয়ে কিছুটা হয়তো সমস্যা থাকতে পারে বলে ধারণা করতেন। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আসলে মশার ওষুধ ছিটাচ্ছেন বলে মেয়র দাবি করেছেন। এরপরও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু অলিতে গলিতে এখনো কিন্তু মশার লাভা দেখা যাচ্ছে। তবে জেলা সিভিল সার্জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তারা জানিয়েছেন এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাদের এই মুহূর্তে কোনো অভিযোগ নাই, তবে তাদেরকে আরও উন্নত মানের চিকিৎসা তারা দাবি করেছেন। তবে যারা রাতে ঘুমাবেন তাদেরকে অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে বলা হচ্ছে বারবার, কিন্তু এরপরও কিন্তু অনেকেই কিন্তু আসলে সেটা মানছে না, যার কারণে আসলে হয়তো ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলছে। ধারণা করা হচ্ছে পুরো বর্ষা মৌসুম জুড়েই কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে। তবে সবাইকে সচেতন হতে হবে, তাহলে হয়তো কমতে পারে বলে মনে করেন। তাই এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। চট্টগ্রামে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে ১০ জনই নগরীর বাসিন্দা। সম্প্রতি আবারও সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে ৯০ জন করোনায় আক্রান্ত হলো, আর মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এদিকে সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, তবে ভারত থেকে পণ্যবাহী ট্রাক চালকদের করোনা টেস্ট করানো হচ্ছে না, শুধুমাত্র হ্যান্ড স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভারতীয় ট্রাক চালকদের সঙ্গে বন্দরের শ্রমিকরা কাজ করায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া এবং বন্দরে যাত্রী পারাপারের সতর্কতার বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, বন্দরে সম্ভাব্য যেই করোনা রোগী রয়েছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা সহ বাড়তি কী ধরনের সতর্কতা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। জি তানি, আপনি যেমনটি বলছিলেন, আসলে বাড়তি সতর্কতা বলতে এখানে আমরা শুধু প্রথম থেকেই যেমনটি দেখতে পাই যে শুধু থার্মাল স্ক্যানার এবং হ্যান্ড স্ক্যানারই এখানকার সম্বল, এমনটি কিন্তু আমরা দেখেছি। কারণ এই পথ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, এই পথ দিয়েই কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করে থাকে। তবে যেহেতু ভারতে ইতিমধ্যে নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে করোনা, যার জন্য কিন্তু আতঙ্কে রয়েছে এখানকার স্থানীয়রা। কারণটি হচ্ছে যে এই যে করোনা ভাইরাসের যে কিট যেটি পরীক্ষা নিরীক্ষার জন্য সেটি কিন্তু এই স্থলবন্দরের যে ইমিগ্রেশন চেকপোস্ট আছে সেখানে নেই। আমি এখানকার ডাক্তারের সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে তারা ১২০০ কিটের জন্য তারা আবেদন করেছে, প্রায় ২ সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও কিন্তু এই গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এখন পর্যন্ত করোনা ভাইরাস পরীক্ষার জন্য কিট সেটি কিন্তু এখানে দেওয়া হয়নি, যার জন্য কিন্তু খুব আতঙ্কের মধ্যে রয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, আপনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক ড্রাইভারদের কিন্তু হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে, তাদেরকেও কিন্তু কোনো প্রকার করোনা টেস্টের আওতায় আনা হচ্ছে না। এতে কিন্তু চরম ঝুঁকির মধ্যে থাকছে স্থানীয়রা। কারণটি হচ্ছে যে অনেক
সময় শ্রমিক লেবাররা এই ট্রাক চালকদের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু তারা জড়িয়ে পড়ছে, অর্থাৎ কাজের ক্ষেত্রে কিন্তু তারা একে অপরের সঙ্গে কিন্তু সংস্পর্শে আসতে হচ্ছে। এতে করে কিন্তু করোনা ভাইরাসের একটি সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কিন্তু আশঙ্কা দেখা দিচ্ছে। কারণটি হচ্ছে তারা যখন এই লেবাররা যখন পরিবারের সঙ্গে যাচ্ছে, সেই পরিবারেরাও কিন্তু ঝুঁকির মধ্যে থাকছে। তবে ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি, এই জেলাতে কিন্তু গতকালকে যেটা আমরা দেখেছি, জেলা সিভিল সার্ভিসের কার্যালয় সূত্রে যেমনটি জানতে পেরেছি, যে এই জেলাতে কিন্তু ইতিমধ্যে 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, একজন মেডিকেলের ছাত্র এবং শিক্ষার্থী এবং আরেকজন হচ্ছে গৃহবধূ। অর্থাৎ বলা চলে দিনাজপুর জেলাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু করোনা হানা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে এখনই যদি সরকারি পক্ষ থেকে যদি জোরালো পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু করোনা ভাইরাসে আরও কিন্তু ছড়িয়ে পড়বে, এমনটি কিন্তু আশঙ্কা করছে এখানকার সচেতন মহল। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে লিফলেট বিতরণ বা সচেতনতা, কোনো মাইকিং বা মাস্ক বিতরণ, সেরকম কিন্তু কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। এটি কিন্তু আরেকটি ভয়াবহ পরিস্থিতি হতে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে এই হাট বাজারগুলোতে আমরা দেখেছি যে অনেকে কিন্তু মাস্ক ছাড়া কিন্তু চলাফেরা করছে, অর্থাৎ স্বাস্থ্যবিধির বালাই নেই। যদি প্রশাসন যদি এখনই এইসব বিষয়ে সচেতন না হয়, সেক্ষেত্রে কিন্তু করোনা আরও বিগত দিনের মতন কিন্তু আবার ছড়িয়ে পড়বে, এমনটি কিন্তু মনে করছে এখানকার সচেতন মহল। তো তাই এখন পর্যন্ত শুধু হিলি ইমিগ্রেশন চেকপোস্টে থার্মাল স্ক্যানার এবং হ্যান্ড স্ক্যানার এটি কিন্তু সম্বল। করোনার কিট না আসা পর্যন্ত করোনা পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে করোনা ভাইরাস এবং ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 6ষ্ঠ দিনের আলোচনা হবে আজ সকাল 10:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের অন্যান্যরা উপস্থিত থাকবেন। কমিশনের আশা, বিএনপি, জামায়াত, এনসিপি সহ সবাই এই বৈঠকে অংশ নেবেন। আজ আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব। আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন। সারা দেশে হাত বাড়ালেই মেলে নিষিদ্ধ মাদক। বাজার থেকে ভার্চুয়াল জগৎ, সবখানে অবাধে বিক্রি হওয়ায় সব বয়সীরাই হচ্ছেন আসক্ত। আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা ও সমন্বয়হীনতার এবং গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় পরিস্থিতি এমন নাজুক হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাদক নিয়ে দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। রাজধানীর ব্যস্ততম এলাকা কারণ বাজার। দিনে দুপুরে রেললাইনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাদক। শুধু কারণ বাজার নয়, রাজধানীতে মাদকের এমন স্পট রয়েছে অনেক স্থানে। মোহাম্মদপুর, বসিলা, জেনেভা ক্যাম্প, মিরপুর সহ বিভিন্ন স্থানে হাত বাড়ালেই পাওয়া যায় নিষিদ্ধ মাদক। পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলেছে অনলাইনে মাদক বেচাকেনা। হোম ডেলিভারির কারণে সহজে আসক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। মাদকের ছবলে অনেকেই হারিয়েছে নিজের স্বপ্ন। তাদেরই একজন যাত্রাবাড়ির বাসিন্দা সুজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেলেও মাদক কেড়ে নিয়েছে তার সুন্দর ভবিষ্যৎ। বর্তমানে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন তিনি। ড্রিঙ্কস করার চেষ্টা করছিলাম, তো নিতে পারিনি, কারণ ড্রিঙ্কস একটা হার্ড তিতা, তো এর জন্য পরে বলছে তাহলে তুই ক্যানাবিজ এটা খেয়ে দেখতে পারো, সেটা সিগারেটের মতনই। তো ওইটাই আমার জীবনে ফার্স্ট টাইম আমার কাজিনদের পার্টিতে এর মাঝামাঝি যেতে আইসা তখন অ্যালকোহলের প্রতিও একটু ঝুঁকে পড়ছিলাম। তো ওইখান থেকে অ্যালকোহল ঢোকার পরে দুইটা একসাথে হয়ে যাওয়ার পরে আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছিলো। এরপর দেখা গেছে যে কোনো কিছু মনে রাখতে পারতেছিলাম না, পড়ালেখার প্রতি মন বসতেছিল না। দেশে মাদকাসক্তি নিরাময়ে উন্নত চিকিৎসা না থাকায় দিন দিন মাদক সেবীর সংখ্যা বাড়ছে। মাদকাসক্ত নারীদের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, অর্থাৎ এই রোগটা যে কোনো সময় রিল্যাপস হইতে পারে এবং যেটা অনেক দিনের রোগ। এখন ধরেন একটা মাদকাসক্ত আমাদের এখানে রিহ্যাব সেন্টারে গেল, সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো, কিন্তু ফিরে এসে কাকে দেখছে? তার সেই বন্ধু, তার সেই সমাজ, সুতরাং তাকে আবার মাদক গ্রহণ করতে বলবে। সুতরাং এটাকে একটা ফলো আপ কন্টিনিউয়াস ট্রিটমেন্ট দরকার। সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। প্রশাসনের উদাসীনতা দেশে মাদকাসক্তি ভয়াবহ করে তুলেছেন বলে জানান বিশেষজ্ঞরা। মাদক মাফিয়া চক্র তো অনেক শক্তিশালী, তাদের অনেক অস্ত্রশস্ত্র, তারা অনেক শক্তিশালী, তারা উপরের লেভেলের সাথে অনেক যোগাযোগ। সুতরাং এই যে একটা তাদের গডফাদার, এই গডফাদারকে আপনার
যদি আমাদের ধরতে হয় তাহলে কিন্তু সেরকম আবার আরেকটা গডফাদার সরকারের মধ্যে থাকতে হবে যারা আরও শক্তিশালী। তাদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের পাশাপাশি সামাজিক প্রতিরোধই পারে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের ভান্ডার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। প্রতি বছর বর্ষা মৌসুমে লাখো পর্যটকের অনিয়ন্ত্রিত ভিড় আর হাউসবোটে দৌড়াতে দূষণের শিকার হচ্ছিল এই জলাশয়। সম্প্রতি এর ওয়াচ টাওয়ার এলাকার আশপাশে হাউসবোট নিষিদ্ধ করায় হাওরের পুরনো জৌলুস ফিরে আসবে বলে আশা স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইফতেশামুল গনি। বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর। অসংখ্য পাখি, জলজ উদ্ভিদ আর বিরল প্রজাতির মাছের আশ্রয়স্থল এই জলাভূমি। গত কয়েক বছর ধরেই সেখানে চলছে ডিজে পার্টি, শব্দ ও পানি দূষণ স্তূপ। হাওরের কেন্দ্রীয় অঞ্চল ওয়াচ টাওয়ার এলাকা ঘিরে হাউসবোট পার্কিংয়ের কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। সম্প্রতি জেলা প্রশাসন তাতে নিষেধাজ্ঞা দেওয়াকে ইতিবাচক দেখছেন স্থানীয়রা। হুমকির মুখে ফসলি জমি এবং জীববৈচিত্র্য, এটা পরিবেশের হুমকি, সামাজিক দিক দিয়ে ওইটা আমাদের মানে হেয় প্রতিপন্ন হওয়া লাগে। বাজনারা যখন বাজায় তখন রাস্তায় এই যে গাড়িতে কিন্তু মেয়ে ছেলে গেলে এরা যে একটা বঙ্গি ভাঙা দেখায়, এগুলো খুব একটা মানে খারাপ, জঘন্য তোকা। হার্টে ঢুকে বুক করতেছে, ডায়াবেটিসে বুক করতেছে, যার ফলে বাজনাগুলো আমাদের এই ধরনের ক্ষতিকারক। সাউন্ড সিস্টেমটা এটার জন্য আমাদের গ্রাম এলাকায় এত অতিষ্ঠ, এরা তো টাঙ্গুয়ার হাওরটাকে অন্যভাবে উপভোগ করে। আমরাও চাই সাউন্ড সিস্টেমটা যাতে বন্ধ হয়ে যায়। জীববৈচিত্র্যের সুরক্ষা ও পরিবেশের ক্ষতিরোধে এ সিদ্ধান্ত বলে জানান জেলা প্রশাসক। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষা এবং যে হিজল করজ বন, সেটি সুরক্ষার জন্যই ওয়াচ টাওয়ারে হাউসবোট সমূহকে আমরা না যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছি। অন্যান্য স্পট সময় যথারীতি পর্যটক সমূহ ভ্রমণ করতে পারবেন। প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করেই টাঙ্গুয়ার হাওরের পর্যটন বিকাশ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইফতেশামুল গনি, RTV। 7 বছরের শেষ হয়নি ফরিদপুরের ভূঁইয়াবাড়ি ঘাট সেতুর নির্মাণ কাজ। এতে ভোগান্তি পোহাচ্ছেন 2 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সেতু নির্মাণে LGEDর অবহেলায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এদিকে সেতু নির্মাণে আরও 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ফরিদপুর শহরের সঙ্গে পদ্মার দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের সহজ যোগাযোগের লক্ষ্যে 2018 সালে প্রায় 76 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় 580 মিটার পিসি গার্ডার সেতুর। তৎকালীন ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশনের মালিক রুবেল ও বরকতের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে মামলা হলে 2020 সালে কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যায় তারা। 2022 সালে পুনরায় ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয় LGED। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান জান্নাত কনস্ট্রাকশন। সে কাজও চলছে ধীর গতিতে। দুর্নীতি আর দপ্তরের উদাসীনতায় এ দুর্দশা দীর্ঘায়িত হচ্ছে। ব্রিজের 45% কাজ এখনো বাকি। 1 ঘন্টা যাবত এখানে বসা, কোনো ট্রলার নাই, সারা শব্দ নাই, বাচ্চা কাচ্চা পানি পিপাসায় অসহ্য হয়ে গেছে। যাতায়াতের খুবই সমস্যা, দীর্ঘ সময় এসে বসে থাকতে হয়। ব্রিজটা কমপ্লিট হলে আমরা দ্রুত এপারে আসতে পারবো এবং আমাদের যাতায়াত সুবিধা হবে। ছেলে মেয়ে পড়াশোনা কষ্ট, রুগী থাকে চরে, তা নৌকার জন্য আসা পারে না, ব্রিজ হলে পরে গাড়িতে হলে ভালো হয়। কাজ শেষ করতে আরো 2 বছর সময় লাগবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। কোম্পানি ওই সময় মতো আমাদের ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে একটু সমস্যা হচ্ছে, বিল পাতেও আমাদের একটু সমস্যা হচ্ছে। কাজ শেষ করতে আমাদের আরো 2 বছর সময় লাগবে। কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নিজেদের ব্যর্থতার বিষয়টি এড়িয়ে যান LGEDর প্রকৌশলী দেবাশিস বাগচি। কাজটা করতেছে জান্নাত কনস্ট্রাকশন নামে একজন ঠিকাদার। কাজটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বন্ধ ছিল। ঠিকাদারের নিজস্ব কারণ সবসময় ছিল তা না, অন্যান্য কারণে ছিল। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদের সময় হলো হাইসেন্স সংবাদ বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতে ব্যাটিংয়ে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের আভাস।
এবং ফিফা ক্লাব বিশ্বকাপে এসপেরান্সেকে হারিয়ে ডি গ্রুপের শেষ 16 নিশ্চিত করল চেলসি। বায়ার্ন মিউনিখকে হারিয়ে সি গ্রুপের শীর্ষে বেনফিকা। সকালের সংবাদ দেখছেন আরটিভিতে, সাথে আছি ফারজানা তানি। নানা সমস্যায় জর্জরিত ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন। স্টেশনটিতে বিশাল দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম থাকলেও সেই অনুপাতে নেই যাত্রী ছাউনি। বৃষ্টিতে ভিজে রোদে পড়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। রয়েছে একটি মাত্র টয়লেট, তাও ব্যবহারের উপযোগী নয়। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ উদাসীন, গণমাধ্যমের সাথে কথাও বলেনি কেউ। ঈশ্বরদী প্রতিনিধি বাইজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেশামুল গনি। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের যাত্রীদের যেন দুর্ভোগের শেষ নেই। এখানে 7টি আন্তনগর ও একটি মেল ট্রেনের বিরতি রয়েছে। ট্রেনগুলোর মাধ্যমে প্রতিদিন 3 থেকে 4 হাজার যাত্রী ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। যাত্রীদের অভিযোগ, প্রায়শই গভীর রাত্রে প্ল্যাটফর্মের আলো বন্ধ হয়ে অন্ধকারে অনিরাপদ হয়ে পড়ে প্ল্যাটফর্ম। মাঝে মধ্যে ওই পাশে ট্রেন থামায় দেয়। আমাদের যাত্রীদের, একটা মহিলা যাত্রী ওঠার অনেক সমস্যা। এখানে একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা করার দরকার। আর রাত্রে তো লাইট তো থাকেই না, ভয়ঙ্কর অবস্থা, মানে কোনো সিকিউরিটি নাই, যাত্রী ছাউনি নাই, মানুষ বৃষ্টিতে ভেজে রোদে পুড়ে। সব ট্রেন এখন উঁচু, মানে হাইটটা অনেক বেশি, সেই অনুসারে কিন্তু প্ল্যাটফর্মটা ওইভাবে উঁচু করা হয় নাই। কোনো লাইট নাই, কোনো ইয়া নাই, রাত্রিবেলা কোনো কুলি পাওয়া যায় না। একটি মাত্র টয়লেট থাকলেও সেটিও ব্যবহারের উপযোগী নয়। এতে বেশি বিপাকে পড়েন নারী যাত্রীরা। বৃষ্টির দিনে উপরে শেড নাই, শেডটা থাকলে অনেক বেশি ভালো হতো। আরও সমস্যা হলো এখানে মহিলাদের জন্য বসার মতো কোনো সুবিধা নাই, এখানে লেডিস টয়লেট নাই। বৃষ্টি হলে দাঁড়াবে ওই জায়গা নেই, টয়লেট নেই, প্ল্যাটফর্ম নেই। বিশ্রামাগারের জায়গাও খুবই স্বল্প, যেখানে ছেলেমেয়েরা মানে বসতে হয়, সমস্যা দেখা দেয়। যদিও এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং পাকশি বিভাগের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ট্রেন যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে রেল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। ইফতেশামুল গনি, আরটিভি। এবারে খেলার খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কিছুক্ষণ পরই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোতে এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শুরু সকাল 10:30টায়। এর আগে গলে প্রথম টেস্টে 3 ডিপার্টমেন্টে ভালো পারফর্ম করা বাংলাদেশ ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই কলম্বোতে মাঠে নামবে টাইগাররা। এদিকে প্রথম ম্যাচ ড্র করলেও নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া লঙ্কানরা। বাংলাদেশ ক্রিকেটকে সাফল্য এনে দিতে বিভিন্ন সময় নীরবে কাজ করেছেন কয়েকজন সংগঠক। তাদেরই একজন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো। রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর সন্তান পরিচয় ছাপিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন এক দূরদর্শী ক্রীড়া সংগঠক হিসেবে। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রয়াত এই সংগঠকের কিছু অবদানের কথা তুলে ধরছেন আতিকুল ইসলাম শাকিল। ক্রিকেটাররা মাঠের পারফরমেন্স দিয়ে দেশের পতাকা তুলে ধরছেন বিশ্ব দরবারে, আর মাঠের বাইরে থেকে সে মঞ্চ তৈরি করছেন সংগঠকরা, যার উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে আজকের বাংলাদেশ ক্রিকেট। সেই ভিত্তির অন্যতম স্থপতি ছিলেন আরাফাত রহমান কোকো। বিসিবির দায়িত্ব পালনকালে কোকো চালু করেন হাই পারফরমেন্স ইউনিট। প্রতিভাবান তরুণদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করার সেই উদ্যোগই আজ হয়ে উঠেছে সাফল্যের অন্যতম মূলধারা। কোকো ভাই তখন ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং তিনি ক্রিকেটের উন্নয়নে ওই সময় অনেক কাজ করেছেন। আমার মনে আছে যে আমরা হোস্ট করেছিলাম আন্ডার-19 বিশ্বকাপ এখানে, এবং সেই বিশ্বকাপের পেছনে তার অনেক অবদান ছিল। তার আমলেই আমাদের হাই পারফরমেন্স যে সিস্টেমটা চালু করেছিলাম সেই কাজগুলো করেছিলাম। সর্বোপরি তিনি ক্রিকেটের জন্য অনেক ইজি অ্যাক্সেস ছিলেন এবং ক্রিকেটের ব্যাপারে তার একটা অন্যরকম ভালোবাসা ছিল। শুধু কাঠামোই নয়, তার পরিকল্পনায় উঠে এসেছে বিশ্বমানের অনেক ক্রিকেটার, যারা পরে হয়ে ওঠে জাতীয় দলের স্তম্ভ। উনি দায়িত্ব নিয়েছিলেন আপনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে, এবং আপনি বাংলাদেশের এই যে ক্রিকেটের যে পাইপলাইনটা, যেটা আপনি বয়সভিত্তিক ক্রিকেটের যে উত্থানটা, যেটা হচ্ছে ব্যাপক আকার ধারণ করেছে, ব্যাপকতা পেয়েছে, আমি
যদি বলি একেবারে মাঠ পর্যায় থেকে সেরা ক্রিকেটারদের খুঁজে আনাটা। আজকে আপনি সাকিব, তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ, আপনি জাস্ট 2000 উনি যতদিন ছিলেন 2004, 2006 যে আমাদের যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হলো, তাদের যে ক্রিকেটার আমরা পেয়েছি ওইখান থেকে, সেই ক্রিকেটারাই কিন্তু আপনার পর্যায়ক্রমে বাংলাদেশ দলকে অনেক লম্বা সময় সার্ভিস দিয়েছে। এটা কিন্তু ওনার একটা সুদূর প্রসারী পরিকল্পনার সুফল। 2015 সালে মাত্র 45 বছর বয়সে মারা যান আরাফাত রহমান কোকো। তবে বাংলাদেশের ক্রিকেটে তার রেখে যাওয়া অবদান, গর্ব ও কৃতজ্ঞতায় বেঁচে আছে বিসিবি ও ক্রিকেটারদের হৃদয়ে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। ফুটবল প্রসঙ্গ। এএফসি নারী এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মিয়ানমার পৌঁছিল বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার সকালে দেশটিতে পৌঁছানোর কথা নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারের বাছাই পর্বে সি গ্রুপের শক্তিশালী তুর্কমেনিস্তান, বাহরাইন ও মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে মঙ্গলবার আফিদা খাতুনকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করে বাফুফে। আগামী 29 জুন বাহরাইনের বিপক্ষে হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। 2 জুলাই মিয়ানমার ও 5 জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফিদা খাতুনের দল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।